হ্যালো শিক্ষার্থীরা, জেআরবিটি গ্রুপ সি গ্রুপ ডি অনেকেই প্রিপারেশন শুরু করেছো, কিন্তু সিলেবাসটা নিয়ে এখনও অনেকের মধ্যে কনফিউশন রয়েছে। এখনও আমাকে প্রতিদিন মেসেজ করে অনেকেই জানাচ্ছে যে গ্রুপ সি এর পেপার ওয়ানে কী কী থাকছে, পেপার টু এ কী কী থাকছে। স্যার, গ্রুপ সি এর পেপার ওয়ানে যে জব ওরিয়েন্টেড কোশ্চেন্স পার্টটা রয়েছে, এটা ঠিক বুঝতে পারছি না যে এখান থেকে কি পড়বো। হ্যাঁ শিক্ষার্থীরা, আজকে আমি জিআরবিটি গ্রুপ সি এর পেপার ওয়ানে যে জব ওরিয়েন্টেড কোশ্চেন্স পার্টটা রয়েছে, বেসিক্যালি ওই পার্টটা নিয়ে আমি কথা বলতে যাচ্ছি। তো জিআরবিটি যে সিলেবাসটা গ্রুপ সি এর জন্য তোমাদেরকে দিয়েছে, তোমরা প্রত্যেকে লক্ষ্য করো যে এখানে যে পেপার ওয়ান ইংলিশ লেখা রয়েছে এবং এটার মধ্যে দুইটা পার্ট দেওয়া আছে। দেখো, একটা পার্টের মধ্যে রয়েছে এখানে নলেজ অফ ইংলিশ, ওএমআর বেসড এমসিকিউ টাইপ। এটা আমরা সবাই বুঝতে পেরেছি। হ্যাঁ, এখানে ইংলিশ গ্রামারের উপর যে টপিকগুলো দেওয়া রয়েছে, এই টপিকগুলোর উপর আমাদেরকে স্টাডি করতে হবে এবং এইগুলোর উপর এমসিকিউ আসবে। এবং এই ক্ষেত্রে 40 নম্বরের জন্য আমাদেরকে স্টাডি করতে হবে এবং আমরা আশা রাখছি যে 40 নম্বরের জন্য 40টা এমসিকিউ পরীক্ষাতে আসবে। আর যেহেতু ইংরেজি গ্রামার, সুতরাং প্রত্যেকটা কোশ্চেন ইংরেজিতেই থাকবে। কিন্তু সবচেয়ে বড় কনফিউশন যেটা তোমাদের মধ্যে, যে এখানে যে জব ওরিয়েন্টেড কোশ্চেন্সের জন্য 30 নম্বর দিয়েছে, মানে 30টা এমসিকিউ আসবে, এগুলো কি বাংলায় আসবে না ইংরেজিতে আসবে? আমরা কি বাংলাতে পড়বো নাকি ইংরেজিতে পড়বো? হ্যাঁ, আমি একেবারে পরিষ্কার করে দিচ্ছি তোমাদের বিষয়টা। এখানে জব ওরিয়েন্টেড কোশ্চেন্সের যে পার্টটা রয়েছে, এক্ষেত্রে যে 30 মার্কের জন্য তোমাদেরকে পড়তে হবে, সেখানে কোশ্চেনগুলো বাংলা ভার্সানও থাকবে আবার ইংরেজি ভার্সানও থাকবে। সুতরাং তোমরা যদি বাংলাতেও পড়ো এই পার্টটা, কোনো অসুবিধা হবে না। অর্থাৎ বাংলা ইংরেজি যেটা তোমার কাছে কমফোর্টেবল মনে হবে, তুমি সেটাই স্টাডি করতে পারো এবং সেভাবেই প্রস্তুতি নিতে পারো। আশা করি ক্লিয়ার হয়ে গেছে বিষয়টা। এবার সেকেন্ড কোশ্চেন হচ্ছে, এই জব ওরিয়েন্টেড যে কোশ্চেন্সগুলো, এখানে সিলেবাসটা সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে। যেমন এখানে দেওয়া আছে অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপ, দেওয়া রয়েছে ফান্ডামেন্টাল নলেজ অন অ্যাপ্লিকেশন অফ টেকনোলজি ইন অফিস ওয়ার্কস, দেওয়া আছে পাংচুয়ালিটি, তারপর আছে ক্লিনলিনেস অ্যান্ড আদার রিলেটেড অ্যাসপেক্টস। ঠিক পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না যে এখান থেকে কি কি পড়তে হবে। আমি আজকের ক্লাসে তোমাদেরকে একেবারেই পরিষ্কার করে দিব পুরো বিষয়টা। তো তার আগে আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর যারা ফেসবুক পেজে দেখছো, অবশ্যই পেজটিকে ফলো করে দাও। আমি এখন ধারাবাহিকভাবে তোমাদের এই জব ওরিয়েন্টেড কোশ্চেন্স এই পার্টে যেই যেই টপিকগুলো দেওয়া রয়েছে, ওইগুলোর উপর আমি বিস্তারিতভাবে আলোচনা করে যাব যে তোমাদের কি কি পড়তে হবে। যেমন এখানে প্রথমেই রয়েছে তোমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপ। তো এই অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপ থেকে তোমাদেরকে কোন কোন বিষয়গুলো পড়তে হবে? তো অ্যাডমিনিস্ট্রেশন, এই শব্দগুলোর সাথে তোমাদের পরিচয় রয়েছে। তো অ্যাডমিনিস্ট্রেটিভ বা অ্যাডমিনিস্ট্রেশন, এটা সাধারণত আমাদের শাসন সংক্রান্ত যে বিষয়টা বা শাসন ব্যবস্থাটা, ওইটার সাথেই এই টপিকটার সম্পর্ক রয়েছে। তো এখান থেকে তোমাদেরকে প্রথমত যেটা পড়তে হবে, যে অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার অফ দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট, অর্থাৎ ভারতীয় সরকারের বা ভারত সরকারের যে প্রশাসনিক কাঠামো রয়েছে, সেই প্রশাসনিক কাঠামো। তো এটার মধ্যে কি কি থাকছে? যেমন কেন্দ্রীয় সরকার এবং তার অঙ্গস্বরূপ বিভাগ, আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট এবং তার যে বিভিন্ন বিভাগগুলো রয়েছে, বিভিন্ন অঙ্গগুলো রয়েছে, ওইগুলো নিয়ে আমাদের পড়তে হবে। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ, এই টপিকগুলো থাকবে। তো রাষ্ট্রপতির মধ্যে আমাদের কি পড়তে হবে? রাষ্ট্রপতির অ্যাপয়েন্টমেন্ট, রাষ্ট্রপতির ক্ষমতা এবং কার্যাবলী, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ন্যূনতম কত বছর বয়স হতে হয়, রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত বছর, এই জাতীয় যে প্রশ্নগুলো, এবং ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুসারে যে যে প্রভিশনগুলো রয়েছে, যে যে আর্টিকেলগুলো রয়েছে রাষ্ট্রপতি সংক্রান্ত, ওই বিষয়গুলো তোমাদের ভালো করে পড়তে হবে। তারপর কেন্দ্রীয় সচিবালয়ের কাঠামো, বিভিন্ন মন্ত্রণালয় ও তাদের কার্যক্রম। আশা করি এই পার্টটা বুঝতে পেরেছো। এবার দ্বিতীয়ত স্টেট গভর্নমেন্ট স্ট্রাকচার, অর্থাৎ এখানে প্রশাসনিক কাঠামো বলতে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের প্রশাসনিক কাঠামোটাকেই বুঝাবে না, আমাদের রাজ্য সরকারের যে প্রশাসনিক কাঠামোটা রয়েছে, ওই পার্টটাকেও বুঝাবে। এবং এক্ষেত্রে তোমাদেরকে
এই স্টেট গভর্নমেন্ট স্ট্রাকচারের মধ্যে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী ও রাজ্য মন্ত্রিসভা এবং রাজ্য সচিবালয় ও প্রশাসনিক কাঠামো, এই পার্টগুলো তোমাদের পড়তে হবে। অর্থাৎ রাজ্যপাল, মুখ্যমন্ত্রী এবং সচিবালয় এবং রাজ্য যে মন্ত্রিসভাটা রয়েছে ওই বিষয়গুলোর উপরে খুঁটিনাটি তোমাদেরকে পড়তে হবে। এবার চলো আমাদের থাকছে পরের পার্টটা, সেন্টার স্টেট রিলেশনস, যেটা হচ্ছে রাজ্য এবং কেন্দ্রের যে সম্পর্ক, ইউনিয়ন স্টেট রিলেশনসও আমরা এটাকে বলতে পারি, এবং আইনগত, প্রশাসনিক এবং আর্থিক যে সম্পর্ক রয়েছে, অর্থাৎ লেজিসলেটিভ, ফাইন্যান্সিয়াল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ যে রিলেশন রয়েছে সেন্টার অ্যান্ড স্টেট, ওই বিষয়টা সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে। এরপর পড়তে হবে সাংবিধানিক ধারাগুলো, যেগুলো আর্টিকেল 245 থেকে 263 এর মধ্যে রয়েছে, এবং পড়তে হবে ইন্টারস্টেট কাউন্সিল, ফাইন্যান্স কমিশন, জোনাল কাউন্সিলস, এই টপিকগুলো। তো যাই হোক, তোমাদের পরবর্তী বিষয়গুলো আমি আলোচনা করছি। আলোচনার আগে একটা ইনফরমেশন তোমাদের জন্য, গুগল প্লে স্টোরে ত্রিপুরা এক্সাম অথবা স্কুল অফ মেরিট নামে দুটো মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে। তোমাদের সুবিধা মতো যে কোনো একটা মোবাইল অ্যাপ্লিকেশন ইনস্টল করে রেজিস্ট্রেশন করে নিলে এখানে এই জিআরবিটি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর আসন্ন পরীক্ষার জন্য সম্পূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল, ভিডিও ক্লাসেস পেয়ে যাবে এবং আসন্ন পরীক্ষার জন্য একটা পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারবে। তোমরা ত্রিপুরা এক্সাম অথবা স্কুল অফ মেরিট এই দুটো থেকে যে কোনো একটা অ্যাপ ইনস্টল করে নিয়ে তোমরা দেখে নিতে পারো। তারপরের টপিকটা পড়তে হবে তোমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ জেলা প্রশাসন। এখান থেকে তোমাদের জেলা শাসক, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তাদের ভূমিকা এবং ক্ষমতা, এই বিষয়গুলো তোমাদের জানতে হবে। তারপর এসপি, সুপারিনটেনডেন্ট অফ পুলিশ, সিএমও, ডিএফও, এই বিষয়গুলো থাকবে, এবং থাকবে কালেক্টরেট ও ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনের কাঠামো, এগুলো থাকছে আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে। এরপর থাকবে আমাদের লোকাল গভর্নমেন্ট, স্থানীয় যে স্বায়ত্তশাসন বা স্থানীয় সরকার। তো এক্ষেত্রে তোমাদের পঞ্চায়েতি রাজ সিস্টেম, অর্থাৎ ত্রিস্তরীয় যে পঞ্চায়েত কাঠামোটা রয়েছে এটাও জানতে হবে। আরবান লোকাল বডিজ, মিউনিসিপ্যালিটিস, কর্পোরেশনস, এই বিষয়গুলো। তারপর থাকছে গ্রাম সভা, গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ, এবং থাকছে নগর পঞ্চায়েত, মিউনিসিপ্যাল কাউন্সিল, মিউনিসিপ্যাল কর্পোরেশন, এই বিষয়গুলো সম্পর্কে তোমাদের খুঁটিনাটি পড়তে হবে। এরপর আসছে আমাদের অটোনমাস বডিজ অ্যান্ড কনস্টিটিউশনাল ইনস্টিটিউশনস, যেগুলোর মধ্যে নীতি আয়োগ, ইলেকশন কমিশন, ইউপিএসসি, ফাইন্যান্স কমিশন, সিএসজি, সিবিসি, সিবিআই, ওই বিষয়গুলোর উপর তোমাদের ধারণা নিতে হবে। কারণ বিগত বছরে যখন জিআরবিটির পরীক্ষা হয়েছে সহজ লেভেলেই প্রশ্ন হয়েছে, কারণ ক্যান্ডিডেট কম ছিল প্রথমবার পরীক্ষায়, কিন্তু এই বছর কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা বেড়ে যাবে এবং হিউজ কম্পিটিশন হবে। সুতরাং খুঁটিনাটি বা নিখুঁতভাবে যদি না পড়ো তাহলে এবার কম্পিটিশনের টিকা জিআরবিটি পরীক্ষাতে ক্র্যাক করা এটা খুবই কিন্তু একটা কঠিন বিষয় হয়ে দাঁড়াবে। সুতরাং ওইভাবে যদি বা ওই লেভেলে যদি প্রস্তুতি নিতে পারো তাহলেই কিছু একটা আশা থাকবে। এবার চলো ইম্পর্টেন্ট কনস্টিটিউশনাল প্রভিশনস, অর্থাৎ গুরুত্বপূর্ণ কিছু সাংবিধানিক প্রভিশন নিয়ে আমরা এখন দেখব, যে আর্টিকেলস রিলেটিং টু অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ প্রশাসন বা শাসন সংক্রান্ত যে যে ধারাগুলো রয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশনে ওইগুলো। তো এক্সাম্পল আর্টিকেল 52 থেকে 78, 152 থেকে 237, এই আর্টিকেলগুলো প্রশাসনিক সংক্রান্ত বিষয়গুলো ব্যাখ্যা করা আছে, তো এগুলো তোমাদের জানতে হবে। তারপর 7th শিডিউলে ইউনিয়ন, স্টেট অ্যান্ড কনকারেন্ট লিস্ট যেগুলো রয়েছে, তোমাদের এই রিসেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মসের উপরে কিছু টপিক থাকছে, এগুলোর উপর তোমাদের স্টাডি করতে হবে। আর এটার প্রস্তুতির জন্য তোমরা কিভাবে নিতে পারো, যেমন এটার প্রস্তুতি করার জন্য পলিটি নামক একটা বই রয়েছে, এম লক্ষ্মীনাথের লেখা, এটা সবচেয়ে একটা স্ট্যান্ডার্ড বই এই টপিকগুলোর জন্য। এবং দ্বিতীয়ত এনসিইআরটির যে সিভিক্স পার্ট বা পলিটির পার্ট রয়েছে ক্লাস 9 থেকে 12 স্ট্যান্ডার্ড পর্যন্ত, এগুলো বেসিক বোঝার জন্য তোমাদের উপকারে আসতে পারে। এবং প্রিভিয়াস ইয়ারের যে বিভিন্ন এমসিকিউগুলো, ইউপিএসসি পরীক্ষা, এসএসসি পরীক্ষা বা স্টেট পিএসসি, এই ধরনের যে পরীক্ষাগুলো হয়েছে ওই পরীক্ষাগুলোর মধ্যে যে যে কোশ্চেনগুলো এসেছে ওইগুলোর উপর তোমরা স্টাডি করতে পারো। তো মোটামুটি এই বিষয়গুলো থাকছে তোমাদের এই প্রথম যে পার্টটা অ্যাডমিনিস্ট্রেটিভ সেটআপ, এটার উপরে অনেকটা বড় পার্ট। মোটামুটি এই পার্টগুলো নিয়ে কিন্তু একটা বিশাল বড় সিলেবাস হয়ে যাচ্ছে, কিন্তু
পড়লে পড়ার মতো পড়তে হবে, নিখুঁতভাবে পড়তে হবে, তাহলে কোনো কোশ্চেন মিস হবে না। অর্থাৎ সব ধরনের প্রশ্ন, যেভাবে প্রশ্ন আসুক না কেন, তোমরা অবশ্যই ক্র্যাক করতে পারবে। এবার চলো আমরা দেখে নিচ্ছি সেকেন্ড যে পার্টটা, ফান্ডামেন্টাল নলেজ অন অ্যাপ্লিকেশন অফ টেকনোলজি ইন অফিস ওয়ার্কস। অফিস ওয়ার্কসের মধ্যে টেকনোলজির যে ব্যবহারটা ওইটার উপরে। তো এক্ষেত্রে তোমাদেরকে ন্যূনতম কম্পিউটার নলেজ, এক্ষেত্রে তোমাদের বেসিক কম্পিউটার নলেজটা থাকতে হবে। যেমন কি কি বিষয় জানতে হবে, যেমন বেসিক কম্পিউটার নলেজের মধ্যে ইনপুট, আউটপুট অ্যান্ড স্টোরেজ ডিভাইসেস, ওই বিষয়গুলো তোমাদের জানতে হবে। সিপিইউ, র্যাম, রম, হার্ড ডিস্ক, হার্ডওয়্যার ভার্সেস সফটওয়্যার, ওইগুলোর উপরে তোমাদের বেসিক ধারণা থাকতে হবে। তারপর অপারেটিং সিস্টেমটা সম্পর্কে মোটামুটি একটা ধারণা নিতে হবে, যেমন উইন্ডোজ, লিনাক্স, ম্যাক ওএস, এগুলোর যে বেসিক ফাংশনগুলো এগুলো, এবং পাশাপাশি ফাইল ম্যানেজমেন্ট, এক্সাম্পল যেমন ডকুমেন্ট, পিডিএফ, ওইগুলো বিষয়ে। আর ডেস্কটপ অপারেশনস, যেমন শর্টকাট বিভিন্ন কীগুলো রয়েছে, কীভাবে ফোল্ডার ক্রিয়েট করে, কীভাবে কপি পেস্ট করে, এই বেসিক বিষয়গুলো তোমাদের জানতে হবে। এবং পাশাপাশি এমএস অফিসের বিভিন্ন টুলসগুলো সম্পর্কে ধারণা নিতে হবে, যেমন এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এগুলোর যে বেসিক কাজগুলো এগুলো তোমাদের শিখতে হবে। এবং পাওয়ার পয়েন্ট, পাশাপাশি এমএস আউটলুক, এটার মধ্যে ইমেল, ক্যালেন্ডার, টাস্ক শিডিউলিং, এই বিষয়গুলো থাকবে। তারপর ইন্টারনেট অ্যান্ড ইমেল সম্পর্কে মোটামুটি ধারণা থাকতে হবে, কারণ একটা অফিসে স্মার্ট ওয়ার্ক করতে গেলে এই বিষয়গুলো সম্পর্কে জ্ঞান থাকতে হয়। যেমন এক্ষেত্রে ওয়েব ব্রাউজার, কীভাবে একটা কম্পিউটার বা ল্যাপটপ চালিয়ে তুমি ব্রাউজ করবে, কোনো একটা বিষয় বের করবে ইন্টারনেট থেকে সার্চ করে, ওই বিষয়গুলো অবশ্যই জানা থাকতে হবে। তারপর বিভিন্ন সার্চ ইঞ্জিনের যে ব্যবহারগুলো, এবং পাশাপাশি তোমাদের ইমেল সম্পর্কে, ক্লাউড স্টোরেজ সম্পর্কে, ওই বিষয়গুলো সম্পর্কেও জ্ঞান থাকতে হবে। এবং তোমাদের যে সাইবার সিকিউরিটি অ্যান্ড সেফ অফিস প্র্যাকটিসেস, ওইগুলো জানা থাকতে হবে। সাইবার সিকিউরিটির মধ্যে যেমন পাসওয়ার্ড প্রোটেকশন, তা না হলে তোমার অফিসের বিভিন্ন ফাইল রয়েছে এগুলো হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তারপর ফিশিং, মেলওয়্যার বেসিক্স, এই বিষয়গুলো, পাশাপাশি অ্যান্টিভাইরাস, ফায়ারওয়েলস, সিকিউর ফাইল শেয়ারিং, এই বিষয়গুলো জানা থাকতে হবে। এরপর দেখো আরেকটা টপিক, সেটা হচ্ছে টাইপিং অ্যান্ড শর্টকাট কিস। এখান থেকেও তোমাদেরকে যেমন কমন কিবোর্ড শর্টকাটস, কিবোর্ডে যে কমন শর্টকাট কিগুলো রয়েছে এগুলো সম্পর্কে মোটামুটি ধারণা থাকতে হবে। তারপর স্পিড টাইপিং বেসিক্স, স্পেশাল ক্যারেক্টার ইউসেস, এগুলো সম্পর্কেও জানতে হবে। অর্থাৎ মোটামুটি কম্পিউটারের বেসিক বিষয়টা তোমাদেরকে ডিটেলস জানা থাকতে হবে। তো কী ধরনের প্রশ্ন আসতে পারে, যেমন একটা কোশ্চেন আসতে পারে যে হুইচ ফাংশন ইজ ইউজড ইন এমএস এক্সেল টু ফাইন্ড অ্যাভারেজ। অ্যাভারেজ বার করার জন্য এমএস এক্সেলে কোন ফাংশনটা ব্যবহার করা হয়। তোমাদের একটা কোশ্চেন আসতে পারে যে হোয়াট ইজ দ্য ইউজ অফ মেল মার্জ ইন এমএস ওয়ার্ড। এমএস ওয়ার্ডের মধ্যে মেল মার্জের ব্যবহারটা কি। এই ধরনের ছোটো ছোটো প্রশ্ন যেগুলো সম্পর্কে তোমাদের জানা থাকতে হবে। এবং প্রস্তুতির জন্য তোমরা এনসিইআরটি ক্লাস 6 থেকে 10 পর্যন্ত কম্পিউটার সায়েন্সের উপরে যে বইগুলো রয়েছে ওইগুলো তোমরা দেখতে পারো। ওইগুলোর মধ্যে এই শর্টকাট কি সহ এবং বিভিন্ন ফাংশনগুলো সহজে বাংলা ভাষায়ও লেখা রয়েছে। পাশাপাশি বিভিন্ন বিভিন্ন প্র্যাকটিস মক টেস্টগুলা, যেমন এসএসসি পরীক্ষা, ব্যাংক বা টিপিএসসি পরীক্ষাতে যে ধরনের কোশ্চেনগুলো হয়েছে ওইগুলো তোমরা দেখতে পারো। এবার আমরা চলো আরেকটা টপিক, যেটা হচ্ছে পাংচুয়ালিটি। এই জব ওরিয়েন্টেড পার্টের মধ্যে এই পাংচুয়ালিটির উপরে তোমাদের কোন বিষয়গুলো দেখতে হবে, যে কনসেপ্ট অফ পাংচুয়ালিটি। পাংচুয়ালিটি বিষয়টা কি, এই যে সময়ানুবর্তিতা এটা এবং সময় মতো আসা, এই দুইটার মধ্যে কিছু একটা ডিফারেন্স রয়েছে, পার্থক্য রয়েছে, কি সে পার্থক্যটা। তারপর এখানে আরেকটা বিষয় যে ইম্পর্টেন্স অফ পাংচুয়ালিটি ইন অফিস, খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। একটা অফিসের মধ্যে পাংচুয়ালিটিটা কতটা গুরুত্বপূর্ণ, একটা সময় মতো অফিসে আসা এবং নিয়ম মেনে কাজগুলো করা, এগুলোই হচ্ছে পাংচুয়ালিটি। তো অফিস পরিবেশে সময়ানুবর্তিতার প্রভাবটা কতটুকু পড়বে, কাজের উৎপাদনশীলতার সাথে এটা সম্পর্ক কি। তুমি যদি পাংচুয়াল হয়ে যাও তাহলে অফিসে যে কাজকর্ম যে স্মুথ রান করবে এটা স্বাভাবিকভাবে বোঝা যায়। সুতরাং এই পাংচুয়ালিটিটা খুব গুরুত্বপূর্ণ। পাশাপাশি যে দলগত কাজ, টিম ওয়ার্ক যেগুলো রয়েছে এবং নির্ভরযোগ্যতা, এগুলো পাংচুয়ালিটির মধ্যে পড়ে। এরপর তোমাদের আরেকটা পার্ট থাকছে যে কনসিকুয়েন্স অফ ল্যাক অফ পাংচুয়ালিটি। যদি পাংচুয়ালিটির অভাব দেখা যায় তাহলে অফিস ওয়ার্কে কীরকম এটা প্রভাব পড়ে, যেমন অফিসে দেরি করে আসার প্রভাবটা কি, সহকর্মীর উপরে চাপ সৃষ্টি, মূল্যায়নে নেতিবাচক প্রভাব, তারপর ডিসিপ্লিনারি অ্যাকশন, নোটিস, ওই বিষয়গুলো আসছে এই ল্যাক অফ পাংচুয়ালিটির মধ্যে। এবং গুড ওয়ার্কপ্লেস হ্যাবিটস, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা পাংচুয়ালিটির একটা অঙ্গ। তো টাইম ম্যানেজমেন্ট স্কিলটা, প্রপার প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং, তারপর ব্রেকস অ্যান্ড ওয়ার্ক রেস্ট ব্যালেন্স, ওই বিষয়গুলো থাকছে এটার মধ্যে। এরপর রুলস অ্যান্ড অফিস পলিসিস, এক্ষেত্রে তোমাদের অ্যাটেন্ডেন্স রুলসটা কি, যে কীভাবে অ্যাটেন্ডেন্সটা আমাদেরকে ম্যানেজ করতে হয়। তারপর লিভ রুলস কি, কীভাবে আমরা ছুটি নেব।
তারপর বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স সিস্টেম সম্পর্কে তোমাদের জানতে হবে, কারণ আজকাল অফিস ওয়ার্কের মধ্যে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্সটা চালু হয়ে গেছে, সুতরাং এটার বিষয়ে তোমাদেরকে জ্ঞান থাকতে হবে। আরেকটা হচ্ছে বিহেভিয়ারাল কোশ্চেন্স, সিচুয়েশনাল এমসিকিউ। হ্যাঁ, এই বিষয়গুলোর উপর তোমাদেরকে পড়তে হবে। তো উদাহরণ হিসেবে এক্ষেত্রে দেখো আমি এক্সাম্পল দিয়েছি যে ইফ অ্যান এমপ্লয়ি কনসিস্টেন্টলি অ্যারাইভস 30 মিনিটস লেট টু ওয়ার্ক, হোয়াট শুড বি দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন। যদি 30 মিনিট দেরি করে অফিসে আসে তাহলে তার বিরুদ্ধে কীরকম অ্যাকশন নেওয়া হবে, এই ধরনের কোশ্চেনগুলো আসবে। তো ওই কোশ্চেনগুলোকে কিন্তু তোমাদের ক্র্যাক করতে হবে। তো এবার চলো আরেকটা বিষয়, যে প্রস্তুতিটা আমরা কিভাবে নেব, যেমন বিভিন্ন সফট স্কিলস, অফিস এটিকেট বিষয়ক যে বইগুলো রয়েছে ওইগুলো তোমাদের স্টাডি করতে হবে। এসএসসি, পিএসসি, এথিক্স বা জেনারেল অ্যাওয়ারনেসের উপরে যে বইগুলো রয়েছে এগুলো থেকে রিলেভেন্ট যে পার্টগুলো, প্রাসঙ্গিক যে অংশগুলো ওইগুলো পড়তে হবে এটার প্রিপারেশনের জন্য। এবং সর্বশেষ এই জব ওরিয়েন্টেড পার্টের মধ্যে আরেকটা টপিক রয়েছে ক্লিনলিনেস অ্যান্ড আদার রিলেটেড অ্যাসপেক্টস, যেটা হচ্ছে পরিচ্ছন্নতার উপরে। তো এক্ষেত্রেও তোমাদেরকে কনসেপ্ট অ্যান্ড ইম্পর্টেন্স অফ ক্লিনলিনেস এটার উপরে ধারণা নিতে হবে। পরিচ্ছন্নতা কী, আর তাৎপর্য কী, অফিসে পরিচ্ছন্ন পরিবেশের উপকারিতা কী, স্বাস্থ্য ও উৎপাদনশীলতার সাথে এটার কীরকম সম্পর্ক রয়েছে। আরেকটা হচ্ছে স্বচ্ছ ভারত অভিযান, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা স্কুল কলেজ থেকে শুরু করে যে কোনো অফিস আদালতে কিন্তু এই স্বচ্ছ ভারত অভিযান যেটা, এটাকে আমরা গুরুত্ব দেই। তো উদ্দেশ্য কি, এটার সূচনা সাল কবে থেকে শুরু হয়েছিল, সংশ্লিষ্ট মন্ত্রণালয় যেমন মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স, কর্মস্থলে এর বাস্তবায়নের বিভিন্ন দিকগুলো, এগুলো নিয়ে তোমাদের স্টাডি করতে হবে। অফিস ক্লিনলিনেস গাইডলাইন্স, অর্থাৎ আমরা যে অফিসকে পরিচ্ছন্ন রাখবো তার উপরে কী কী গাইডলাইন রয়েছে, যেমন ডেইলি ক্লিনিং চেকলিস্ট, ডেস্ক, কম্পিউটার, ফ্লোর এগুলো। তারপর কমন এরিয়াস যেমন টয়লেটস, প্যান্ট্রি, করিডোর ক্লিনিং, এবং থাকছে তোমাদের ডাস্টবিন ম্যানেজমেন্ট। তারপর থাকছে সেগ্রিগেশন অফ ওয়েস্ট, অর্থাৎ আবর্জনাগুলোকে কীভাবে আমরা পৃথক করবো, আলাদা করবো, এগুলোর প্রসিডিউরের উপর। তারপর পার্সোনাল হাইজিন অ্যান্ড অফিস ডেকোরামের উপরে থাকছে তোমাদের পরিচ্ছন্ন পোশাক এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি। যেভাবে খুশি সেভাবে অফিসে গেলে হবে না, পরিষ্কার পরিচ্ছন্নভাবে পোশাক পরিধান করে আমাদের অফিসে যেতে হবে। পাশাপাশি অফিস ড্রেস কোড অ্যান্ড প্রেজেন্টেশন, অফিসের একটা ড্রেস কোড থাকে এবং নিজেকে উপস্থাপন করারও কিছু প্রসিডিউর থাকে, ওইগুলো অবশ্যই আমাকে মানতে হবে। তো রুল অফ এমপ্লয়িজ ইন ক্লিনলিনেস, আমরা যারা এমপ্লয়ি রয়েছে আমাদেরও প্রত্যেকের একটা ভূমিকা থাকবে এই ক্লিনলিনেসের ব্যাপারে, পরিচ্ছন্নতার ব্যাপারে। যেমন ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটিস ভার্সাস হাউসকিপিং, রিপোর্টিং আনক্লিন জোনস, ক্লিন ডেস্ক পলিসি, ওই বিষয়গুলোর উপরে পড়তে হবে। এবং গভর্নমেন্ট পলিসিস অর অ্যাক্টস বিভিন্ন যেগুলো রয়েছে ক্লিনলিনেসের উপরে, যেমন এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট রয়েছে 1986 এবং পাবলিক হেলথ রুলস রয়েছে। তো ওই বিষয়গুলো সম্পর্কেও আমাদের স্টাডি করতে হবে। যেমন উদাহরণ হিসেবে আসতে পারে একটা কোশ্চেন যে হুইচ অফ দ্য ফলোয়িং প্র্যাকটিসেস প্রমোটস অফিস ক্লিনলিনেস। তো ইটিং অ্যাট দ্য ওয়ার্ক স্টেশন, নাকি লিভিং ফাইলস স্ক্যাটার, ছড়িয়ে ছিটিয়ে ফাইলপত্রগুলো রাখা, নাকি ইউজিং ডাস্টবিনস ফর ওয়েস্ট, নাকি আবর্জনার জন্য ডাস্টবিন ব্যবহার করা, নাকি অ্যাভয়েডিং ক্লিনিং স্টাফ। তো এখান থেকে প্রপার অপশানটা হচ্ছে ইউজিং ডাস্টবিনস ফর ওয়েস্ট। তো এরকম কোশ্চেন আসতে পারে এবং এরকমভাবে আমাদেরকে অপশানটা খুঁজে বের করতে হবে। তো তোমরা যেভাবে পড়বে, পড়ার জন্য এনসিইআরটি যে ইভিএস বইগুলো রয়েছে 4-6 স্ট্যান্ডার্ডে, ওইগুলোর মধ্যে ক্লিনলিনেস টপিকগুলো খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। এবং পাশাপাশি গভর্নমেন্টের যে ওয়েবসাইট রয়েছে ওইখানে স্বচ্ছ ভারত উপরে বিভিন্ন ফ্যাক্টসগুলো দেওয়া রয়েছে। এবং পাশাপাশি অফিস বিহেভিয়ার বা সফট স্কিল যে গাইড বুকগুলো রয়েছে ওইগুলো বাজারে পাওয়া যায়, ওইগুলো থেকেও তোমরা স্টাডি করতে পারো। আর ওভারঅল আমাদের স্কুল অফ মেরিট ইনস্টিটিউশনে যদি তোমরা অনলাইনে অ্যাডমিশন নাও, এখানে নিয়মিত অনলাইন ক্লাস প্রোভাইড করা হচ্ছে। এখানে যে যে টপিকগুলোর কথা বলা হয়েছে প্রত্যেকটা টপিক কভার করে আলোচনা এবং এমসিকিউ এগুলো ডিসকাস করা হবে। গুগল প্লে স্টোর থেকে স্কুল অফ মেরিট অথবা ত্রিপুরা এক্সাম যে কোনো একটা মোবাইল অ্যাপ্লিকেশন তোমরা ইনস্টল করে নিতে পারো। ইনস্টল করে রেজিস্ট্রেশন করে নিয়ে আমাদের সাথে ক্লাস শুরু করতে পারো। এবং আমাদের এখানে টিউশন ফিটা খুবই কম রয়েছে, ওয়ান টাইম একটা চার্জ নেওয়া হয়। জিআরবিটি গ্রুপ সি এবং গ্রুপ ডি যদি কেউ একসাথে আমাদের এখানে স্টাডি করতে চায় তাহলে অনলি 2000 পে করতে হয়। আপ টু এক্সাম পর্যন্ত আমাদের ইনস্টিটিউট থেকে সে গাইড পাবে। তাহলে আশা করি আজকে সিলেবাস বা যে অংশটা নিয়ে আমি আলোচনা করেছি প্রত্যেকে ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আশা করি তোমাদের স্টাডি করতে খুব বেশি একটা অসুবিধা হবে না। তো প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নেক্সট ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে।